জয় হিন্দ। দেখো আজকে আমরা ডাব্লিউবিপি আবার একটা প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, দেখো আজকের প্র্যাকটিস সেটেও আমাদের খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে, খুব ভালো ভালো অঙ্কগুলো আছে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, তোমাদের অনেক হেল্প হবে। চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ৭৭কে এমন দুই ভাগে ভাগ করা হলো যেন ওই দুই ভাগের গসাগু ১১ হয় এবং লসাগু হয় ১১০। তবে ছোট সংখ্যাটি কত বা ছোট অংশটি কত। দেখো এই অঙ্কটাকে আমি তোমাদেরকে দুইভাবে মানে করে দেবো। ঠিক আছে, দুইভাবে করে দেবো। একটা হচ্ছে যেটা বেসিক প্রসেস যেই হিসাবে সবাই করে, আরেকটা হচ্ছে শর্টকাট নিয়ম যেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো দেখো প্রথমে শর্টকাট ভাবে কিভাবে তুমি অঙ্কটা করতে পারবে। দেখো কি বলেছে, দুটা সংখ্যার গসাগু ১১ আর লসাগু ১১০। কি কোন দুটা সংখ্যা, মানে ৭৭কে এমন দুটা সংখ্যায় ভাগ করা হয়েছে যার গসাগু হচ্ছে ১১, লসাগু হচ্ছে ১১০ হলো। এবারে দেখো আমি যদি ধরে নিই যে সেটা হলো এ আর বি, মানে এ আর বি হলো এমন দুটো অংশ যেটা ৭৭কে ভাগ করা হয়েছে, ৭৭কে ভাগ করে এ আর বি দুটো অংশ করা হয়েছে। এবারে এদের যদি আমি গসাগু করলাম, তো গসাগু আমাদের বেরোলো ১১। এবারে গসাগু বেরোলো ১১, এবারে লসাগু মানে কি, গসাগুর সাথে এখানে এর অনুপাত দুটো যদি গুণ করি তাহলে আমাদের কত হবে ১১০। এবারে গসাগু আমাদের ১১ হয়ে গেছে, তার মানে এর সাথে আমাদের আরো কত হবে 10 গুণ হবে, তবেই আমাদের লসাগুটা বেরোবে। তার মানে এই অনুপাত দুটা, এই যে অনুপাত 1 আর অনুপাত 2, এই অনুপাত দুটার গুণফল হবে কত, অনুপাত দুটার গুণফল হবে 10। এবারে আমরা যদি ১ থেকে ৯ অবধি সংখ্যাগুলো দেখি, একমাত্র ৫ আর ২ এই দুটো সংখ্যার গুণফলই 10 হবে, তাছাড়া অন্য কোনো সংখ্যার গুণফল 10 হবে কি, একমাত্র ৫ আর ২ এটা ছাড়া অন্য কারো গুণফল 10 হবে না। তার মানে আমরা এখান থেকে স্পষ্টত বলতে পারি যে এখানে ৫ হবে একটার অনুপাত আর একটার অনুপাত হবে 2। গসাগু হলো ১১, অনুপাত দুটো হলো ৫ আর 2, তবেই কিন্তু লসাগু ১১০ হবে, না হলে হবে না। তাহলে কি বলেছে, ছোট অংশটি কত, এবারে ছোট অংশটি কত, ছোট অনুপাতটা 2, গসাগু ১১, তার মানে ছোট অংশটা হয়ে যাবে ১১ দুগুণা ২২। বোঝা গেল, ছোট অংশটা ১১ দুগুণা ২২, বড় অংশটা কত হবে ১১ ৫ ৫৫, দুটা মিলে হয়ে গেল ৭৭। বোঝা গেল, তার মানে ছোট অংশটা ২২, যেটা আছে অপশন বিতে, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কি করে করলাম, বুঝতে পারলে তোমরা। দেখো এবারে যদি কেউ এটাকে বেসিক যেটা নিয়ম সেই নিয়মে করতে চায় তাহলে কি করে করবে। দেখো কি বলেছে, ৭৭কে ভাগ করা আছে দুটি অংশে। আমরা ধরে নিচ্ছি যে সংখ্যা দুটা কি কি, সংখ্যা দুটা হলো এ আর বি। কি কি, এ আর বি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি ইজ ইকাল টু ৭৭, কারণ ৭৭কে ভেঙেই এ আর বি করা হয়েছে, তার মানে এ প্লাস বি হয়ে গেল কত ৭৭। এবারে দেখো আমরা কি জানি, আমরা জানি সংখ্যা দুটার গুণফল সমান সমান কি লসাগু গুণ গসাগু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি ইজ ইকাল টু কি হয়ে যাবে, তার মানে লসাগু গুণ গসাগু মানে সংখ্যা দুটার গুণফল। তো লসাগু কত, লসাগু হলো ১১০, গসাগু কত, গসাগু হলো ১১। এবারে ১১ আর গুণ ১১০ যদি করা যায় তাহলে কত হবে ১২১, পিছনে একটা শূন্য, মানে ১২১০, ১২১০ হয়ে যাবে আমাদের এ বির মান। তাহলে দেখো এ প্লাস বি দেওয়া আছে, এখানে এ বি দেওয়া আছে, এখান থেকে আমরা এ মাইনাস বির মান বের করতে পারবো না। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে এ প্লাস বি এর মান কত 77, এর স্কোয়ার করে দাও মাইনাস 4ab, 4ab মান কত ১২১০ হলো। এবার তোমরা এখান থেকে সমাধান করবে, এখান থেকে রুট বের করবে, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ মাইনাস বি এর মান পাবে, এ প্লাস বি এর মান পাবে, সেখান থেকে এ আর বি এর মান তোমরা বের করতে পারবে। বোঝা গেল, এটা হলো বেসিক প্রসেস, কিন্তু আমাদের এই প্রসেসটা করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদেরকে যেভাবে বললাম সেভাবে তোমরা অঙ্কটা করবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 4 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, যখন সংখ্যাটির সাথে 10 যোগ করা হয় তখন উহা 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, কি বলেছে, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, কিন্তু সংখ্যাটার সাথে 10 যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটা কত। তো দেখো এই অঙ্কটা আমরা কি করব, এই অঙ্কটা আমরা অপশনগুলো দেখে করব। এই অঙ্কগুলো কিভাবে করব, আমরা অপশনগুলো দেখে করব। ঠিক আছে, এটাই হচ্ছে এই অঙ্কটা করার শর্টকাট নিয়ম, এর থেকে শর্টকাট নিয়ম আর নাই। কি করে অপশনগুলো দেখে করব, দেখো আমরা কি বলেছে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য,
আবার তার সাথে 10 যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হয়। তো দেখো 7 দ্বারা বিভাজ্য নিয়ম যেটা, সেটা কিন্তু একটু কঠিন নিয়মটা, ঠিক আছে? তাই আমরা 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা এই অপশনগুলোতে আমরা অ্যাপ্লাই করব না, ঠিক আছে? এই অপশনগুলোতে আমি অ্যাপ্লাই করব না। কেন? কারণ 7 দ্বারা বিভাজ্যতা যে নিয়মটা আছে বের করার, সেটা একটু কঠিন। আমরা কি করব বলে দিছি, কি সংখ্যাটার সাথে 10 যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা এই যে সংখ্যাগুলো আছে, এর সাথে 10 যোগ করে দিই, তারপর দেখবো সেটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এবারে 9987 এর সাথে যদি যোগ করা যায় 10, তাহলে কত হবে? 9997। এবারে 9996 এর সাথে যদি 9996 এর সাথে যদি 10 যোগ করা হয়, তাহলে কত হবে? 10,006 হবে, মানে 10006, 10,006। এবারে 9,999 তার সাথে যদি কত যোগ করা হয়? 3 যোগ করা হয়, তাহলে কত হবে? তাহলেও হবে 10,009, 10009। এবারে কত আছে? 9,989 তার সাথে যদি 10 যোগ করা হয়, তাহলে কত হবে? 9,999। এবারে দেখো একদম প্রথমেরটা যে আছে 999 কেটে গেল, বাঁচলো কত? 7, 3 দ্বারা বিভাজ্য না। 6 আর 1 7, 3 দ্বারা বিভাজ্য না। 9 কেটে গেল, বাঁচলো 1, 3 দ্বারা বিভাজ্য না। এটা দেখো 9 কেটে গেল, এটাই একমাত্র যেটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের নির্ণয় সংখ্যা কোনটা? নির্ণয় সংখ্যা হলো 9,989। এটা হলো সংখ্যা যেটা 7 দ্বারা বিভাজ্য, আবার এর সাথে 10 যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই অঙ্কটা করার এটাই হচ্ছে শর্টকাট নিয়ম, এর থেকে আর কোনো শর্টকাট নিয়ম নেই। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একটি পরীক্ষায় 65% পাস করেছে, যারা পরীক্ষায় বসেনি তাদের থেকে ফেল করা পরীক্ষার্থী 17% বেশি। কতজন পরীক্ষার্থী পাস করেছে? ঠিক আছে, কতজন পরীক্ষার্থী পাস করেছে দেখো, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, হ্যাঁ, স্টার মার্ক দিয়ে রাখো। ইম্পর্টেন্ট প্রশ্ন কি করে করতে হয় দেখো। কি বলেছে, ধরে নাও একটা ক্লাসে 100 জন পরীক্ষার্থী আছে, তার মধ্যে থেকে 65 জন পাস করেছে, 65% পাস করেছে। তার মানে বাকি যেগুলো আছে, মানে বাকি 35%, এই 35% হলো এমন পরীক্ষার্থী যারা পরীক্ষায় ফেল করেছে বা পরীক্ষা দেয়নি। এই 35% হলো এমন পরীক্ষার্থী যারা পরীক্ষা দেয়নি বা পরীক্ষায় ফেল করেছে, হলো। এবারে কি বলেছে, যে যারা পরীক্ষায় বসেনি তাদের থেকে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 17% বেশি। আমরা ধরে নিচ্ছি যে যারা পরীক্ষায় বসেনি তার থেকে ফেল করা বেশি। ধরে নিচ্ছি যে যারা পরীক্ষায় বসেনি তাদের সংখ্যা হচ্ছে 100। এবারে যারা পরীক্ষায় ফেল করেছে তারা কি বলেছে? 17% বেশি। তার মানে তাদের কত হলো? 117। তারা কত হলো? 117। যারা পরীক্ষায় বসেনি তারা 100, যারা পরীক্ষায় ফেল করেছে তারা 117। তার মানে টোটালে কত হলো? 217। টোটালে কত হলো? 217। তার মানে এই 217ই হলো কত? 35%। তার মানে আমরা বলতে পারি যে এই 35% মানেই হলো কত? 217। তাহলে এখান থেকে আমরা যদি কি চেয়েছে, কতজন পরীক্ষার্থী পাস করেছে 65%, তাহলে এখান থেকে যদি এই লাইন থেকে যদি আমরা 65% এর মান বের করতে চাই, তাহলে কি হবে দেখো, 35% মানে 217, 1% মানে কত হবে? 217/35। এবারে 65% মানে কত হবে? 217/65 ইন্টু 217/35 ইন্টু 65 তাহলে কত হবে দেখো, 7 দিয়ে কাটো, 7 3 21, 7 1 7, 7 5 35, 5 দিয়ে কাটো, 5 1 5, 5 3 15। এবারে কত হবে? 13 3 13 1 13, 13 3 হাতে থাকলো 1, 13 3 39 আর 1 40, মানে 403। এটা হলো আমাদের, দেখো অপশন দেওয়া আছে, হ্যাঁ অপশন দেওয়া আছে, তার মানে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। যেহেতু অপশনে দেওয়া আছে তার মানে এটা হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? তার মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের কোনো ডেটা বলেনি না, যেহেতু আমাদের দেখো, আমি তোমাদেরকে কেন বললাম যে 403 যদি অপশনে দেওয়া থাকে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। কারণ দেখো, কারণ এখানে যেহেতু ডেটা বলে দেয়নি, 65% বলে দিয়েছে, খালি পার্সেন্টেজ বলে দিয়েছে, পার্সেন্টেজ। এখন আমরা এখানে 100 ধরে করছি, এখানে আমরা 1000 ধরেও তো করতে পারতাম তো 1000 ধরেও। তাহলে আমাদের আরেকটা আলাদা মানে অ্যান্সার আসতো, সেটা কি ভুল হতো? না, সেটাও কারেক্টই হতো, সেটাও
কারেক্টই হতো। এবারে কেউ যদি তোমাকে ধরে নাও বলে দেয় যে তোমার কাছে যত টাকা আছে আমার কাছে তার থেকে 50% টাকা বেশি আছে, তাহলে বলো আমাদের কাছে মোট কত টাকা আছে। তো এটা তো যে কোনো মান হতে পারে না এটার। তো এখানেও তেমনই বলে দেয়নি যে মোট কতজন পরীক্ষার্থী ছিল, খালি পার্সেন্টেজগুলো যেহেতু বলে দিয়েছে তাহলে আমাদের মানে যে অ্যান্সারটা আছে সেটা কিন্তু ভ্যারি করতে পারে। তো আমাদের যেটা বেরোলো 403, সেটা আমাদের দেখো উত্তর বেরিয়ে গেছে, সেটা আমাদের উত্তর বেরিয়েছে, মানে অপশনে দেওয়া আছে, তার মানে সেটাই হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। বোঝা গেল? তোমাদেরকে বোঝাতে পারলাম? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট জায়গায় যেতে সময় নেয় 2 ঘন্টা, প্রতিকূলে ফিরে আসতে সময় নেয় 3 ঘন্টা, নৌকার বেগ কত? দেখো এই টাইপের প্রশ্নগুলো করার শর্টকাট, একদম শর্টকাট প্রসেস কি, দেখো স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ বের করতে হবে, যাওয়া আসার সময় দেওয়া আছে, ডিস্টেন্সটা সেম, একটাই ডিস্টেন্স গেছে আবার একটাই ডিস্টেন্স ফিরে আসছে, সেম ডিস্টেন্স, তাহলে এখানে আমাদের নৌকার বেগ কত হবে, এখানে আমাদের নৌকার বেগ হয়ে যাবে, নৌকার বেগ সমান সমান স্রোতের বেগ কত 2 গুণ দাগ দিয়ে উপরে প্রতিকূলের বেগ আর অনুকূলের বেগের যোগফল, প্রতিকূলের বেগ কত 3 যোগ 2 আর প্রতিকূলের বেগ মাইনাস অনুকূলের বেগ, ব্যাস 2 গুণ উপরে কত হবে 3 দুগুণ 6 আর নিচে কত হবে 3 থেকে 2 চলে গেলে 1, সরি উপরে হয়ে যাবে 3 আর 2 5, তাহলে কত হয়েছিল 5 2 10, তার মানে 10 কিলোমিটার/আওয়ার, এটা হয়ে গেল আমাদের নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ কত 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, বোঝা গেল? দেখো এর থেকে সোজা কিন্তু আর তোমাদের হয় না। দেখো তোমরা বলবে যে এগুলো আমরা কি করে মনে রাখবো, তোমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলো তোমাদের মনে থাকবে, তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। তোমরা এই টাইপের অঙ্কগুলো যখন বারবার করে প্র্যাকটিস করবে না, তখন তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে, মনে থেকে যাবে তোমাদের, তোমরা আর ভুলবে না এই জিনিসগুলো। ঠিক আছে, তোমাদের যদি কারো মানে অসুবিধা হয় যে এই জিনিসটা কেন আমরা লিখলাম, এই জিনিসটা কি করে আসলো, তোমরা যখন বড় করে, আমরা যখন এই অঙ্কটা বড় করে করব, তখন বড় করে সলভ করার পর দেখা গেছে যে এই জিনিসটাই বারবার আসে, তাই আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি। ঠিক আছে, তোমাদের যদি কারো মানে কোনো কনফিউশন থাকে বা ডাউট থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদেরকে এটা কিভাবে আসলো এই জিনিসটাও তোমাদেরকে আমি কমেন্ট সেকশনে লিখে দেবো বা বলে দেবো। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একটি দ্রব্যের মূল্য পরপর দুবার 10% করে বেড়ে যাওয়ায় দ্রব্যটির মূল্য হয়ে গেল 484 টাকা, দ্রব্যটির প্রকৃত মূল্য কত ছিল? ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে দুভাবে করে দেবো, তোমরা যার যেটা পছন্দ সেভাবে করবে। ঠিক আছে, তার আগে তোমাদের যদি অঙ্কটা ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, দেখো কি বলেছেন, পরপর দুবার 10% করে বেড়েছে, পরপর দুবার বেড়েছে মানে প্রথমে 10%, তারপর আবার 10%, যেহেতু পরপর দুবার 10% বেড়েছে, তাহলে তাদের তুল্য পার্সেন্টেজটা কত বাড়বে, 10 + 10 যোগ 10 গুণ 10 বাই 100, 0 0 0 0 কেটে দাও, তার মানে কত হলো 21%, তার মানে কত হয়ে গেল 21%, তার মানে 21% মোটের উপরে দাম বেড়েছে। তার মানে যেই জিনিসটার দাম ছিল 100 টাকা, সেই জিনিসটা এখন বেড়ে হয়ে গেছে কত 121 টাকা। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই 121% মানেই হলো কত 484 টাকা, 484। তো এটাই তো বলেছি বিক্রয় মূল্য না। তো 121% মানে যদি 484 হয়, তো 1% মানে কত 484 বাই 121, 100% মানে কত 484 বাই 121 গুণ 100, কাটো 4 দিয়ে 121 4-এ 484 হবে, 404 গুণ 100 মানে 400, তাহলে 100% মানে 400, তার মানে কি প্রকৃত মূল্য কত ছিল, প্রকৃত মূল্য ছিল 400, যেটা আছে অপশন ডিতে, যেটা আছে অপশন ডিতে। বোঝা গেল? বোঝা গেল? আরেকটা কিভাবে করা যায় দেখো, আমরা ধরে নিচ্ছি যে দ্রব্যটার প্রকৃত মূল্য কত ছিল 100 টাকা, দ্রব্যটার প্রকৃত মূল্য কত 100 টাকা, প্রথমে 10% বাড়তিতে বিক্রি করেছে, তার মানে কত টাকায় বিক্রি করেছে, এই 100 গুণ 110 বাই 100, এটা হলো বিক্রয় মূল্য। এবারে কি বলেছে, এরপরে আবার 10% বাড়িয়েছে, এরপরে কি করেছে আবার 10% বাড়িয়েছে, তার মানে এখন বিক্রয় মূল্য কত হবে, এটার উপরে আবার 110 বাই 100 দিয়ে গুণ, যেহেতু 10% বাড়িয়েছে। এবারে দেখো ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 0 0 কাটো, 1 2 3 4, 4টা 0 হয়ে গেল, তার মানে 11 11 121, তার মানে 100 টাকার জিনিসটা 121 টাকায় বিক্রি করেছে। এখান থেকে আবার আমরা বলতে পারি না যে, তার মানে 121 মানে হয়ে গেল 484, 1 মানে হয়ে যাবে 484 বাই 121, 100 মানে কত হয়ে যাবে 484 বাই 121 গুণ 100, এখান থেকে এখানে কাটো 4 4 দিয়ে 100 গুণ করলে 400, তার মানে 400 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার।
400 হয়ে গেল প্রকৃত মূল্য, যেটা হচ্ছে অপশন ডিতে। অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দুভাবে করে দিলাম, যার যেটা সুবিধা, যার যেটা সোজা মনে হয় সেভাবে করবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অমিতের বয়স দীপুর বয়সের থেকে যত কম, কমলের বয়সের থেকে তত বেশি। দীপু ও কমলের বয়স যথাক্রমে 71 ও 21 হলে অমিতের বয়স কত? ঠিক আছে, কি বলেছে যে এখানে দীপুর বয়স, এখানে ধরে নাও কমলের বয়স। কি বলেছে, দীপুর বয়স থেকে যত কম হচ্ছে অমিতের বয়স, আবার অমিতের বয়স থেকে কমলের বয়স থেকে তত বেশি হচ্ছে দীপুর বয়স। তার মানে দীপু আর কমলের মাঝামাঝি মাঝামাঝি বয়স হচ্ছে কার? অমিতের। মাঝামাঝি বয়স কত? অমিতের। দীপুর বয়স 71, কমলের বয়স 21। যখন এই দুটার মাঝামাঝি আমাদেরকে বের করতে হবে, সিম্পলি আমাদেরকে কি করতে হবে, 71 প্লাস 21 বাই 2 করে দিতে হবে। দেখো কত হলো, 92 বাই 2 মানে 46। তার মানে 46 বছর হলো অমিতের বয়স। ব্যাস, সি, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কোনো কঠিন ভাবে ভাবার দরকার নেই, এক্স ওয়াই জেড কোনো কিছু ধরার দরকার নেই। সিম্পল আমি যেভাবে তোমাদেরকে করে দিলাম সেভাবেই কিন্তু তোমরা অঙ্কটা করবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1760 টাকা এ এবং বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ এর 1/3 অংশ সমান বি এর 2/5 অংশ হয়। তাহলে এ বি এর প্রাপ্য কত? দেখো এ কি বলেছে, এ এর 1/3 অংশ সমান সমান বি এর 2/5 অংশ। এখান থেকে আমরা কি করব, এখান থেকে এ আর বি এর অনুপাতটা বের করে নেব। তার মানে এ বাই বি সমান সমান আমরা লিখতে পারি 2/5 গুণ, এটা ওদিকে গেলে উল্টে যাবে, উপরে হয়ে যাবে তার মানে 3, নিচে হয়ে যাবে 1। তাহলে মানে এ ইস টু বি কত হয়ে গেল, এ ইস টু বি সমান সমান 3 দুগুণা 6 আর নিচে হলো 5 মানে 6:5। তাহলে এ আর বি এর মান কত, 6:5। এ আর বি এর অনুপাত হয়ে গেল 6:5। এবার এই অনুপাতে কি করবে, এই 1760 মানে 1760 টাকা ভাগ করবে। এবার বি এর প্রাপ্য চাইছে, কত টাকা ভাগ করবে, 1760 টাকা ভাগ করবে। বি এর প্রাপ্য কত, 5। অনুপাতের যোগফল কত, 6 5 11। ব্যাস 11 দিয়ে কাটো, 11 1 11, 11 6 66। পিছনে কত, পিছনে একটা শূন্য। 16 দিয়ে 5কে গুণ করো, 16 5 80, পিছনে একটা শূন্য মানে 800। তাহলে বি এর প্রাপ্য কত, বি এর প্রাপ্য হলো 800। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4 হয় তবে ক্ষতির শতকরা পরিমাণ কত? দেখো খুবই সোজা সিম্পল একটা অঙ্ক। কি বলেছে, ক্রয় মূল্য সিপি কস্ট প্রাইস কত 5, এসপি সেলিং প্রাইস কত 4, মানে 5 টাকার জিনিসটা 4 টাকায় বিক্রি করে, 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করে। তার মানে এখান থেকে তার বোঝা যাচ্ছে লস কত হলো, লস হলো 1 টাকা। এবার 1 টাকা কিসের উপরে লস হলো, 5 টাকার উপরে। তাহলে লস শতকরা হার কত, 1 টাকার লস হয় 5 টাকায়, শতকরা হার মানে 100 দিয়ে গুণ, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তার মানে 20% লস। তার মানে লস কত হয়ে গেল, লস হয়ে গেল 20%, যেটা হচ্ছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অতুলবাবু ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য কিছু টাকা রাখেন, কিন্তু ব্যাংক 8%-এর পরিবর্তে 10% হারে সুদ দিলে তার সুদের পরিমাণ 4050 টাকা বেড়ে যায়। তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? ঠিক আছে, কি বলেছে, অতুলবাবু 8% হারে 5 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রাখে, কিন্তু ব্যাংকওয়ালা কি করে, ব্যাংকওয়ালা 8%-এর পরিবর্তে 10% করে সুদ দেয়। এর জন্য কি হয়, অতুলবাবু 8% হারে যেটা সুদ পাইতো তার থেকে 4050 টাকা বেশি সুদ পায়। তাহলে অতুলবাবু কত টাকা ব্যাংকে রেখেছিলেন? এবারে দেখো, এই যে 4050 টাকা সুদ পায়, এটা কেন সুদ পায় বলতো? কারণ এই যে সুদের হার যে ছিল, এই 8%-এর পরিবর্তে 10% হয়েছে, মানে 2% এক্সট্রা সুদ পাইছে। তার মানে এই যে 4050 টাকা আছে, 4050 টাকা হলো আসলের 2% সুদ, ঠিক কিনা? তার মানে আমরা এটা বলতে পারি, ধরে নিচ্ছি আমরা যদি যে আসল x টাকা, তাহলে আসল এর 2% হারে 5 বছরে যেটা সুদ হবে, মানে x × 2 × 5/100, এটাই হচ্ছে সমান সমান 4050 টাকা, ঠিক কিনা? এবারে কাটাকাটি করো, দেখো আমরা যদি এবারে সলভ করি, এখান থেকে x এর মান বের করি, x = কত হবে, 4050 × 100, নিচে হয়ে যাবে 2 × 5 হলো। দেখো 2 দিয়ে কাটো 50, 2 দিয়ে কাটো 10, তার মানে একটা জিরো খালি বেড়ে যাবে। তার মানে 40500, এটা হয়ে গেল আমাদের x এর মান বা আমাদের আসল।
তাহলে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? তিনি ব্যাংকে 40,500 টাকা রেখেছিলেন, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? খুবই সোজা সিম্পল একটা অঙ্ক, কিন্তু বুঝতে হবে অঙ্কটা। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো মূলধনের চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে ও 3 বছরে সবৃদ্ধি মূল যথাক্রমে 1,210 টাকা ও 1,331 টাকা, সুদের হার কত? ঠিক আছে, কি বলেছে, 2 বছর পর সবৃদ্ধি মূল কত টাকা হয়েছে? 1,210 টাকা। আর 3 বছর পর সবৃদ্ধি মূল হয়েছে কত? 1,331 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই 1,331 থেকে যদি আমরা 1,210 বিয়োগ করি, কত হবে? 121, মানে 121 টাকা। তার মানে এই 121 টাকা হলো 1 বছরের সুদ। 2 বছরে তো এই টাকাটা হয়েছিল, 2 বছর থেকে 3 বছরে যখন গেল তখন 121 টাকা সুদ বাড়লো। কত টাকার উপরে বাড়লো? 2 বছর পর যেটা আমাদের ছিল সবৃদ্ধি মূল 1,210 টাকা, সেটাই 2 বছরের মানে 3 বছরের শুরুতে সেটাই হয়ে যাবে আসল, ঠিক কি না? তার মানে আমরা বলতে পারি যে এই 1,210 টাকার R% যদি আমরা সুদের হার ধরি, R% সুদের হারে 1 বছরের সুদ কত? এটা হলো 1 বছরের সুদ, এটাই সমান সমান কত? 121 টাকা। বলতে পারি কি না? এখান থেকে 121 এর ভ্যালু বের করো। দেখো এই জিরো কাটবে, 121 কেটে যাবে। তার মানে এখান থেকে বলতে পারি R = 10%। তার মানে সুদের হার কত? সুদের হার হলো 10%, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা অঙ্ক খুব ভালো একটা অঙ্ক, হ্যাঁ খুব ভালো একটা অঙ্ক, এটাও স্টার মার্ক দিয়ে রাখতে পারো। সোজা অঙ্কটা, কিন্তু বুঝতে হবে কেউ যদি ধরতে না পারে আসল জিনিসটা, তাহলে কিন্তু সেই অঙ্কটা করতে পারবে না। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।